মিচেল স্টার্কের মতো বলারকে কিন্তু পাত্তাই দেয়, অলরাউন্ডারের কোনো প্রয়োজন নেই। 1 নম্বর লিগ, নো ডাউট অ্যাবাউট দ্যাট। তো আইপিএল যেহেতু জনপ্রিয়, আইপিএল এর উচিত বেঞ্চমার্কটাকে আরেকটু উপরে তোলা। লাস্ট ওভারে 16 রান ছিল, এর আগের ওভারে হারিস রাফের ওভারে কিন্তু 2টি 6 মারার কারণে কিন্তু বিরাট কোহলি ইন্ডিয়া ম্যাচটি জয়লাভ করছে। দ্য ল ক্রিয়েটেড বাই আইপিএল বলতেছিলাম, দ্য ইম্প্যাক্ট প্লেয়ার রোল। বুঝতেই পারতেছেন এটি কিন্তু আইপিএল এর নিজস্ব মন করা একটা নিয়ম। আপনি যদি ইন্টারন্যাশনাল ফরম্যাটের দিকে খেয়াল করে থাকেন, এই ধরনের নিয়মের কিন্তু বালাইগন্ধ নাই। একটা সময় কিন্তু ছিল যে একজন প্লেয়ারকে আপনি খেলাতে পারতেন, ইন্টারন্যাশনাল ফরম্যাটের কথা বলতেছি, যখন তাকে নাম দেওয়া হয়েছিল সুপার সাব। এটা 2005 সালের দিকে ঘটনা হতে পারে, 2 বছরের জন্য সেটি প্রযোজ্য ছিল। কিন্তু আইসিসি দেখতে পেল যে এটা থেকে তেমন কোনো বেনিফিট পাওয়া যাচ্ছে না, তখন কিন্তু আইসিসি নিজে থেকে সেটাকে ব্যান করে দিল, মানে নিষিদ্ধ করে দিল, মানে এটার খেলাতে ইমপ্লিমেন্ট করতেছে না। কিন্তু হঠাৎ করে আইপিএল যে এই নিয়মটা নিয়ে আসলো, এটাতে আপনি কতটুকু এগ্রি, আপনি এটাকে কতটুকু ভালো চোখে দেখতেছেন? ইজ ইট গুড ফর ক্রিকেট, ব্যাড অর আগলি? আপনি এটা কমেন্টস করে জানাবেন। এখন ইম্প্যাক্ট প্লেয়ার রুল আসার কারণে ক্রিকেটে কোন ধরনের চেঞ্জ চলে এসেছে, বিশেষ করে আইপিএলে, সেগুলো যদি আপনারা একটু খেয়াল করে থাকেন, দেখেন 250+ রান, 250 রানের উপরে যদি রান হয়, তখন কি সেটা কোনভাবে আপনারা দেখতেছেন? ফিরোজ শাহ কোটলাতে যে ধরনের রান হচ্ছে, কিংবা ট্রাভিস হেড কিংবা অভিষেক শর্মার ব্যাটিং এর বদলতে সানরাইজ যে ধরনের ব্যাটিং করতেছে, কিংবা অন্যান্য দলগুলো মুম্বাই বলেন, ব্যাঙ্গালোর বলেন, 250 রান, 240 রান, 260 রান, এইগুলো কি স্বাভাবিক রান? আপনারা যদি টি-20 ওয়ার্ল্ড কাপের লাস্ট যে ওয়ার্ল্ড কাপটি ঘটেছে, আপনারা যদি ওইটাতে নজর দেন, ইন্ডিয়া পাকিস্তানের যে একটি ম্যাচ গেছে, 140 রানের কোঠাতে যে একটি ম্যাচ ছিল, হারিস রাফের ওভারে কিন্তু লাস্ট ওভারে 16 রান ছিল, এর আগের ওভারে হারিস রাফের ওভারে কিন্তু 2টি 6 মারার কারণে কিন্তু বিরাট কোহলি ইন্ডিয়া ম্যাচটি জয়লাভ করছে। দেখেন 140 রানে খেলা কিন্তু টানটান উত্তেজনায় পৌঁছানো সম্ভব হয়। এখানে কিন্তু ইম্প্যাক্ট প্লেয়ার রুলের কারণে কিন্তু আপনি বুঝতেই পারতেছেন যে আমার পরে আরো ব্যাটসম্যান আছে, এক্সট্রা ব্যাটসম্যান আপনি বাড়তি খেলানোর সুযোগ আছে, এমনকি এক্সট্রা বলার খেলানোর সুযোগ রয়েছে। সুতরাং বলারদের মাঝখানেও তেমন দ্বিধাদ্বন্দ্ব কাজ করে না যে ভালো বল করতে হবে, এবং ব্যাটসম্যানদের মাঝখানে দ্বিধাদ্বন্দ্ব কাজ করে না যে আউট হয়ে যাবে। আইপিএল একজন এক্সট্রা ব্যাটসম্যান এবং একটা বাড়তি বলার খেলার কারণে কিন্তু দুজনের মনে কিন্তু ভয় চলে যাইতেছে। বলাররা চিন্তা করতেছে আমি খারাপ বল করলে উনি ভালো বল করে দিবে, ব্যাটসম্যান চিন্তা করতেছে আমি যদি আউট হয়ে যাই তখন কিন্তু আরেকজন ভালো ব্যাটিং করে দিবে। এতে করে কি হচ্ছে, বিশেষ করে বলাররা সাফারার হচ্ছে এবং ব্যাটাররা একটু লাভবান হচ্ছে। কারণটা কি, দেখেন প্রত্যেকটা বলার কিন্তু তুলোধুনো হয়ে মাই খেতেছে। যেখানে মিচেল স্টার্কের মতো বলার গ্রুপ স্টেজে কিন্তু তুলোধুনো হয়ে গেছিল, যদিও তিনি ভাগ্যক্রমে বলেন বা তার স্কিল দিয়ে বলেন, তিনি প্লে অফসে 2টি ওভার ভালো করে দিয়েছেন, তাই তিনি প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন 2টি বার। তো কলকাতা ম্যাচ জিতে গেছে। আদারওয়াইজ মিচেল স্টার্কের মতো বলারকে কিন্তু পাত্তাই দেয় নাই। আপনারা যদি অলরাউন্ডার হিসাবটা করেন, অলরাউন্ডার কিন্তু ক্রিকেট থেকে চলে যাবে যদি আইপিএল এভাবে চলতে থাকে। কারণ কি, ইম্প্যাক্ট প্লেয়ার রোলে যেখানে আপনি 5 জন প্রপার বলার খেলাতে পারতেছেন, সেখানে তো অলরাউন্ডারের কোনো প্রয়োজনই নেই। আপনি দেখেন বিশ্বের নামি দামি বলার হার্দিক পান্ডিয়া, বিশ্বের নামি দামি অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া, সে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সে এবার দেখবেন বোলিংই করবেন না, করলেও 1-2 ওভার সর্বোচ্চ করতে পারেন। সর্বোচ্চ 5 জন স্পেশালিস্ট বলার আছে, ওনার বলে করার দরকার। বিশ্বের 1 নম্বর অলরাউন্ডার বর্তমানে ওমর জাই, তাকে হয়তো বা 1-2 ম্যাচে দেখা যেতে পারে, কিন্তু তিনিও এতটা ইফেক্টিভ হবেন না। কারণ কি, তাকেও স্পেশালাইজড বলার হিসেবে খেলাতে চাইবে না দল। কারণ কি, এর থেকে ভালো বলার দলের কাছে আছে। এখন বুঝতেই পারতেছেন এটার কারণে কিন্তু অলরাউন্ডার ডেড হয়ে যাচ্ছে ক্রিকেট থেকে। কিন্তু অলরাউন্ডার যে ক্রিকেটে কতটা গুরুত্বপূর্ণ আপনি দেখেন, স্যার গ্যারি সোবার্স, জ্যাক ক্যালিস, অ্যান্ড্রু ফ্লিংটক, বেন স্টোকস, বাংলাদেশের সাকিব আল হাসান, এই যে নামগুলো আমি বললাম, এদের ইম্প্যাক্ট কতটুকু, তারা যদি দলে থাকে দলের কন্ডিশনটা কিন্তু বা ব্যালেন্সটা কিন্তু আকাশ পাতাল হয়ে যায়। তাদেরকে ছাড়া কিন্তু একটা দল, আধুনিক দলকে কিন্তু সাজানো সম্ভব হয় না। এখন ইম্প্যাক্ট প্লেয়ার রুলের কারণে কিন্তু অতিরিক্ত ব্যাটসম্যান আর অতিরিক্ত বলার কারণে অলরাউন্ডারের কোনো প্রয়োজনই নেই। আর অলরাউন্ডার যদি প্রয়োজন না থাকে, সে কিভাবে তৈরি হবে, নেক্সট জেনারেশন কিভাবে অনুপ্রাণিত হবে যে আমাকে অলরাউন্ডার হইতে হবে? এই যে নীতিশ কুমার রেড্ডি ইন্ডিয়া থেকে বেরিয়ে আসলো, পরবর্তী প্রজন্ম তাকে হার্দিক পান্ডিয়ার থেকে বড় অলরাউন্ডার হিসেবে গণ্য করতে চায়, কিন্তু তার মতো প্লেয়ার কিভাবে তৈরি হবে, জ্যাক ক্যালিসের মতো প্লেয়ার কিভাবে তৈরি হবে, ফ্লিংটক কিভাবে তৈরি হবে, বেন স্টোকস কিভাবে তৈরি হবে, সাকিব আল হাসান কিভাবে তৈরি হবে? এখন ওমর জাইকে যদি এই টুর্নামেন্ট থেকে যদি সে বোলিং করার ক্ষমতা না রাখে, তখন কি বোঝা যাবে যে ওমর জাইয়ের মতো বলারের কোনো খাওয়া নাই। কিন্তু ইন্টারন্যাশনাল ফরম্যাটে দেখেন ওমর জাইকে কিন্তু এই ধরনের প্রেশার থাকতে হয় যে মিনিমাম তারা 3টা ওভার করতে হবে টি-20 ফরম্যাটে। হার্দিক পান্ডিয়া দেখেন আপনি জাতীয় দলে, তাকে 3টা ওভার করতে হবে, পাওয়ার প্লেতে 2টা ওভার, মিনিমাম ডেতে 1টা ওভার হলেও তাকে করতে হচ্ছে। কিন্তু আইপিএলে তাকে বলই করতে হচ্ছে না। এই যে ফ্লেক্সিবিলিটি, এই ফ্লেক্সিবিলিটি কিন্তু ক্রিকেটের মানটাকে কমায় দিতেছে। আমাদের তো প্রয়োজন নাই 260 রান, 250 রান, 240 রান। আমাদের প্রয়োজন এমন একটা গেম যেটাতে লাস্ট ওভার পর্যন্ত খেলাটা গড়ায় এবং টানটান উত্তেজনা বিরাজ করে, খেলার ব্যালেন্স যেন বজায় থাকে। এখন একদল এমনভাবে ব্যাটিং করলো, আরেক দল এমনভাবে বোলিং করলো যে আর বিপক্ষ দল দাঁড়াতেই পারলো না, এটা কিন্তু সামঞ্জস্যতা রইল না। কারণ কি, আপনি যখন জানেন আপনার পরে ব্যাটসম্যান রয়ে গেছে,
ইম্প্যাক্ট প্লেয়ার রোলে আপনি যখন 5 জন তারপরে নাম দিতেছেন 5 জনের, দেশি বিদেশি মিলে 5 জন, এটা কিন্তু অত্যাধিক। আপনি একজনের নাম দিতে পারেন মেনশন করে, কিন্তু না, আপনি যখন খুশি যাকে অবস্থা বুঝে ব্যবস্থা নিতে পারতেছেন, এটা কিন্তু আরেকটা খারাপ দিক। আপনি একজন প্লেয়ারকে সুপার সাবের মতো যদি আপনি যদি একজন প্লেয়ারকে মেনশন করে দিতেন, হয়তো বা বলার কিংবা একজন ব্যাটসম্যান অবস্থা বুঝে আপনি তখন যদি নিতেন, তাহলেও জিনিসটা মানা যেত। আপনি কি করতেছেন, দুজন বলার রাখতেছেন, দুজন পেসার রাখতেছেন, একজন অলরাউন্ডার রাখতেছেন, এমনকি পারলে একজন ফরেনার রাখতেছেন, মানে হজবরল অবস্থা। তো আমি চাই ইন্টারন্যাশনাল ল তো যেহেতু নাই, মানে আইসিসি যেহেতু এই জিনিসটাকে ফলো করে না, আইপিএল এর উচিত সেই জিনিসটাকে ফলো না করা, কারণ আইসিসির বাইরে তো আমরা যেতে পারি না। আর এই সকল জিনিস তো আইসিসি যেহেতু ফলো করে না বা অ্যাপ্রুভ করে না, তো আইপিএল এর উচিত এত বড় ফ্র্যাঞ্চাইজি, এত জনপ্রিয়তা, আমার নিজের কাছেও কিন্তু আইপিএল খুবই জনপ্রিয়। তো যেহেতু আমি আইপিএলকে এত ফলো করি, আইপিএল এর খেলা দেখি, আইপিএল এর ফ্যান, কিন্তু এই জিনিসটার সাথে আমি একমত হতে পারি না, কারণ ক্রিকেটের কোথাও তো এই ধরনের রুলস নাই। সবচেয়ে বড় কথা হচ্ছে আইপিএল শেষে যখন ক্রিকেটাররা জাতীয় দলে ফিরে যায়, তখন কিন্তু এই মেন্টালিটি তাদের মধ্যে কাজ করে। কারণ কি, দীর্ঘ 2 থেকে আড়াই মাস যখন এই ধরনের মেন্টালিটি নিয়ে তারা খেলে থাকে, বলাররা যখন চিন্তা করে যে না আমাদের কাছে আর ব্যাকআপ বলার রয়েছে, ব্যাটসম্যান যখন চিন্তা করে যে না আমার পরে ব্যাটসম্যান রয়েছে, আমি মারধর করে খেলি, তো এই যে আড়াই মাসের যে একটা সেট আপ তার ব্রেনে ঢুকে গেল, এই সেটআপ কিন্তু তাকে বেরোতে একটু সময় নেয়, বিশেষ করে টেস্ট ফরম্যাটে বলেন বা ওডিআই ফরম্যাটে বলেন বা টি20 ফরম্যাটে বলেন, ন্যাশনাল টিমে কিন্তু যে সে ওই ধরনের পারফরমেন্স দিতে পারতেছে না। কারণ কি, ওই যে মারধর করে খেলতেছে, সে আউট হয়ে যাচ্ছে, পরে ব্যাটসম্যান এসব মারধর করে খেলতেছে, দেখেন প্রত্যেকটা দলের কিন্তু 3-4টা উইকেট ঠাপ ঠাপ করে পড়ে যাচ্ছে। এই যে ধারাবাহিকতা নাই, ধারাবাহিকতা কিভাবে থাকবে, যে আইপিএলে তো খেলে আসতেছে ফ্ল্যাট উইকেটে এবং 4-6 মারতেছে, কিন্তু ওই ধরনের উইকেট তো আন্তর্জাতিক ফরম্যাটে তো পাচ্ছে না, এটা কিন্তু একটা বড় কারণ। তো আমি বলবো যে আইপিএল এর উচিত না এই ধরনের একটা বিধ্বংসী একটা রুলসকে বাহবা দেওয়ার। আইপিএল নিঃসন্দেহে বিশ্ব জনপ্রিয় লিগ, এমনিতেই জনপ্রিয় লিগ, 1 নম্বর লিগ, নো ডাউট অ্যাবাউট দ্যাট। তো আইপিএল যেহেতু জনপ্রিয়, আইপিএল এর উচিত বেঞ্চমার্ক থেকে আরেকটু উপরে তোলার। শুধুমাত্র এই রুলসটাকে যদি তারা কাট আউট করে ফেলে, শুধুমাত্র আইসিসির প্লেইং 11 যেভাবে আমরা খেলে থাকি, মানে ইন্টারন্যাশনাল ফরম্যাটে যেভাবে আমরা খেলে থাকি 11/11, এইভাবে যদি খেলাটাকে করানো হয়, তা আমি মনে করবো যে আইপিএল স্ট্যান্ডার্ড আরো বেড়ে যাবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আপনারা। আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি কি কোনো ভুল বললাম নাকি, আপনারা কি একমত নাকি জিনিসটার সাথে, আপনাদের কমেন্টস অপেক্ষা রইলাম। ধন্যবাদ সবাই।